তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত। বাগেরহাটেই প্রাণ গেছে 3 জনের। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা অংশে যানজটের শঙ্কা। 8 ঘন্টা রাস্তা ঢাকা থেকে যাইতে সেখানে দেখা যায় যে 16 ঘন্টা লাগে যাচ্ছে। ভোগান্তি তো মানুষের হবেই, ভোগান্তি হবে না, যানজট হলে তো অবশ্যই হবে ভোগান্তি। 65 কিলোমিটারকে আমরা 5টা সেক্টরে ভাগ করেছি এবং প্রত্যেকটা সেক্টরে ইনচার্জ থাকবে একজন এএসপি অথবা এডিশনাল এসপি। ওমানে নিহত 4 ভাইকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে দাফন। মর্মান্তিক ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া। গ্যাসের সমস্যা হতো তাহলে ওরা গাড়ি থেকে নেমে হসপিটালে গিয়ে আবার সিরিয়াল না পাওয়ার কারণে আবার গাড়িতে আসতো না। নিশ্চয়ই এটা একটা কোনো একটা ষড়যন্ত্র। একই সাথে মানুষ মারা যান, এটা একটা অমানবিক কথা। দুর্নীতির দায়ে চাকরিচ্যুত বরিশাল সিটি কর্পোরেশনের নুরুল ইসলাম বহাল 2 পদে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, নিয়মমাফিক কর দেন না নিজ ভবনের। লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার যে তারিখ সেগুলো আমাকে কিছুই জানানো হয়নি। আমি সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে দরখাস্ত করার অনুমতি নিয়ে আমি দরখাস্ত করেছি, তারপরে আমি পরীক্ষা দিয়েছি, তারপর আমি আসছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি মশিউর। অনেক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আর এর মধ্যে বাগেরহাটের মংলাতেই মারা গেছেন 3 জন। সকালে খুলনা মংলা মহাসড়কের ভুট্টো বালিঘাটায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হন। পুলিশ জানায় একটি মোটরসাইকেল 3 আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন, আর ভুট্টো বালিঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মংলাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। আর এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আব্দুল কাদেরের মৃত্যু হয়। অন্য 2 জনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়। এদিকে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে 2 বন্ধুর। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটা ছিল খুলনাগামী, মোংলা থেকে আসতেছিল এবং ট্রাকটা কাটাখালী থেকে মোংলাতে যাইতেছিল। এই জায়গায় ওভারটেকিং করার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে ভট্টা স্ট্যান্ড। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে যানজটে ভোগান্তির সংখ্যা বাড়ছে। সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজে সড়ক সংকুচিত হয়ে পড়ায় ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে যানবাহন, আর এতে বাড়ছে যানজটে দুর্ভোগের উদ্বেগ। ঈদের আগেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে যাচ্ছে যাত্রী চালকরা। গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 60 কিলোমিটার পথ। 4 লেনের এই মহাসড়কে দুরন্ত গতিতে ছুটছে যানবাহন। তবে এলেঙ্গার পর থেকেই পাল্টে যায় চিত্র। মহাসড়কের এ অংশে ফ্লাইওভারের কাজ চলমান থাকায় সংকুচিত হয়ে পড়েছে রাস্তা, ফলে প্রতিনিয়তই লেগে আছে গাড়ির জট। তবে এই ভোগান্তি থেকে মুক্তি মেলার কথা আরও আগেই, কিন্তু কয়েক দফা সময় বাড়লেও শেষ হয়নি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এই দিক দিয়ে আপনার গাড়ি যাইতেছে 3 লেনে, 2 লেনে গাড়ি টানতেছে 80, 90, 100, ওইখানে লাইন হয়ে যেতেছে একটা। রুট গেলে আপনি জালাঙ্গা যেমন কাজ করতেছে, এগুলা লাইন ক্লিয়ার করে দিলে মোটামুটি আপনার যানটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যায় যে যেখানে 8 ঘন্টার রাস্তা ঢাকা থেকে যাইতে সেখানে দেখা যায় যে 16 ঘন্টা লাগে যাচ্ছে, 20 ঘন্টা লাগে যাচ্ছে। পরিবহন চালকরা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে তাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের সময় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেলে তীব্র যানজটের আশঙ্কা পরিবহন চালক ও যাত্রীদের। এই এলাকায় যাম, আপনার আড়ভাঙ্গা গোড়া এদিক দিয়ে যাম। ভোগান্তি তো মানুষের হবেই, ভোগান্তি হবে না, যানজট হলে তো অবশ্যই হবে ভোগান্তি। চলতি বছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে জানালেন সেতু বিভাগের এই কর্মকর্তা। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি তার। সার্বিকভাবে এবার ঈদে দেখা যাচ্ছে বর্ষাকাল থাকার কারণে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আমরা এবার এক্সট্রা কিছু পদক্ষেপ নিচ্ছি যে রাস্তাগুলো মেরামত করা এবং যাতে দ্রুত মেরামত করতে পারি।
ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকায় ৮ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার। আমাদের প্রায় ৬০টা পয়েন্টে আমরা পিকেট ডিউটি রয়েছে, হুন্ডা মোবাইল থাকবে ৩০টা, এবং এই ৬৫ কিলোমিটারকে আমরা 5টা সেক্টরে ভাগ করেছি, এবং প্রত্যেকটা সেক্টরে ইনচার্জ থাকবে একজন এএসপি অথবা এডিশনাল এসপি। এটা আমরা 3টা পালাক্রমে 24 ঘন্টায় তারা ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে ২৪ ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও বিভিন্ন উৎসবে তা 50 হাজার ছাড়িয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ওমানে নিহত 4 ভাইকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকাল 11টায় রাঙ্গুনিয়ার লালানগর গ্রামের স্কুল মাঠে তাদের জানাজা হয়। এর আগে মঙ্গলবার রাতে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় মরদেহ। সেখান থেকে 2টি অ্যাম্বুলেন্সে নেওয়া হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। ভোরে মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো এলাকা জুড়ে শোকাবহ পরিস্থিতি তৈরি হয়। 4 ভাই রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলামকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জানান স্বজন ও এলাকাবাসী। গত 13 মে ওমানে 4 ভাই মিলে 2 ভাইয়ের বিয়ের বাজার করতে বের হন। মোল্লাদ্দা শহরে পৌঁছালে গাড়ির ভেতরেই তাদের মৃত্যু হয়। পুলিশের ধারণা গাড়ির এসি থেকে নির্গত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। নাস্তা করছে, নাস্তা খাওয়ার পর থেকে নাকি ওদের থেকে খারাপ লাগতেছে। এখন আমার কথা হচ্ছে, ওটা যদি কোনো একটা এসির গ্যাসের সমস্যা হতো তাহলে ওরা গাড়ি থেকে নেমে হসপিটালে গিয়ে আবার সিরিয়াল না পাওয়ার কারণে আবার গাড়িতে আসতো না। নিশ্চয়ই এটা একটা কোনো একটা ষড়যন্ত্র। বিষ প্রয়োগ গ্যাস হইলে একই সাথে 1 সেকেন্ড মানে একই সাথে মানুষ মারা যান, এটা একটা অমানবিক কথা। হাম উপসর্গে 24 ঘন্টায় বরিশাল ও সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। আর এর মধ্যে বরিশালেই প্রাণ গেছে 2 জনের। বরিশাল শেরে বাংলা মেডিকেলে রোগের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরও 55 জন। আর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 204 জনে। এদিকে সিলেটে আজও 1 শিশুর মৃত্যু হয়েছে। আর এই নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে মোট 41 জনের প্রাণ গেল। নতুন ভর্তি হয়েছেন 92 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি 21 জন। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় বেড়েছে। আর কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দাতে রেখেও রোগীদের চিকিৎসা চলছে। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরও খবরাখবর জানাতে এবার সিলেটে চলে যাচ্ছি আমাদের সহকর্মী নাবিল হোসেনের কাছে। নাবিল, সিলেটে হামের সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানতে চাই। যেমনটা আগেও জানাচ্ছিলেন, নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা? রোগী ভর্তি আসলে চলমান আছে। আমরা যে হাসপাতালে আছি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, মূলত বেশিরভাগ রোগী সিলেট বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল বলেন বা যে কোনো জায়গা থেকে এখানে এসেই ভর্তি হয়। এবং আমরা যে গেটটার সামনে দাঁড়িয়ে আছি সেই গেটে আসলে রোগীরা এখানে এসে দাঁড়ায় বা এখান থেকেই রোগী ভর্তি, রোগী ছুটি সব এখান থেকে আসলে হয়ে থাকে। এখানে জরুরি বিভাগে এসে প্রথমে রোগীরা ভর্তি হয় এবং এই রোগী ভর্তির যে গতি, যে চাপ, সেটি এখন পর্যন্ত আসলে কমেনি। যদিও গত 3 দিন ধরে আমরা স্থিতিশীল দেখছি, অর্থাৎ খুব বেশি এর আগের সপ্তাহগুলোতে যেটি দেখেছি যে প্রতিনিয়ত আসলে এক বেডে 2-3 জন করে রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এখন সেই আসলে চিত্রটি নেই, যদিও রোগী ভর্তির সংখ্যা কমেনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেহেতু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি ওয়ার্ড খোলা হয়েছে হামের জন্য, ফলে রোগীরা সেখানেও সেবা নিচ্ছেন, নগরীর প্রাইভেট হাসপাতালগুলোতেও রোগীরা সেবা নিচ্ছেন। ফলে এই হাসপাতালের উপর প্রথম থেকে যে চাপটা ছিল সেই চাপটা কিছুটা কমে এসেছে। তবে প্রতিদিন আসলে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগের বয়সই 1 বছরের কম। চিকিৎসকরা যেটি বলছেন যে এই রোগীদের যেহেতু বেশিরভাগই আসলে টিকা নেওয়া নেই এবং যেহেতু গত 2 বছর টিকার একটি অব্যবস্থাপনা ছিল, ফলে রোগীদের, বিশেষ করে শিশুদের ইমিউনিটি লেভেল আসলে কমে গেছে এবং পাশাপাশি শিশুরা পুষ্টিহীনতায় কিছুটা ভুগছে, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও আসলে কমে গেছে। ফলে এই মুহূর্তে যেই টিকা কার্যক্রম চলছে বা ঈদের পর দ্বিতীয় ধাপে যে টিকা কার্যক্রম শুরু হবে, সেখানে যেতে বাদ পড়া শিশুরা টিকায় অংশ নেয় এবং শিশুদের পুষ্টিহীনতার বিষয়ে। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটার বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে জানিয়েছে। প্রায় 1 ঘন্টা চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আর এই বিষয়ে আরও তথ্যপাত্র জানানোর জন্য এই মুহূর্তে আমরা খুলনা থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসকে।
প্রবীর, অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা, আহতের সংখ্যা বেড়েছে কিনা সে বিষয়টিও জানতে চাই। অনেক আপনাকে বলি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান। সে কারণে এটি শুধু খুলনা জেলার রুগীরাই নয়, খুলনার আশেপাশের যে জেলাগুলো রয়েছে এবং খুলনা বিভাগের 10 জেলার রুগীরাই কিন্তু এখানে এসে চিকিৎসা সেবা নিয়ে থাকে। এবং সকালবেলা যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তখন অনেক রোগী এবং স্বজনরা তারা ঘুমেছিল। এমন একটা সময় আসলে আতঙ্কটা বেশি বিরাজ করছে রোগীদের মধ্যে। ক্ষয়ক্ষতির যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে অপারেশন থিয়েটারের পাশে একটি কক্ষ যেখানে অপারেশনের মালামাল রাখা হয় এবং তার পাশেই যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি রয়েছে সেই জায়গাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের সংবাদে আমরা বলেছি এতে 4 জন আহত হয়েছে, 2 জন নার্স, 1 জন ওয়ার্ড বয় এবং 1 জন ফায়ার কর্মী। এবং এই হাসপাতালের যিনি ওটি ইনচার্জ রয়েছেন ডাক্তার দিলীপ কুমার কুণ্ডু, তিনি আমাদেরকে জানিয়েছেন শারমিন নাহার নামে একজন রোগী মারা গিয়েছেন, তার বাড়ি খুলনার কয়রাতে। তিনি আসলে যখন উপর থেকে তাড়াহুড়ো করে রুগীরা বাইরে আসার চেষ্টা করেছে সিঁড়ি দিয়ে, তার যে অক্সিজেন মাস্কটি ছিল সেটি খুলে রেখে যখন নামতেছিল তখন তিনি আসলে অক্সিজেন ফল্ট করে মারা গেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের প্রকৃত সূত্রপাত কি, যদিও প্রাথমিকভাবে বলা হচ্ছে এটি শর্ট সার্কিট থেকে হয়েছে, তবে প্রকৃত ঘটনা কি সেটি আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে, সেটি হাসপাতাল কর্তৃপক্ষ একইভাবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। তবে কিছু সময়ের মধ্যে এই ঘটনা দেখার জন্য স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিকেল কলেজে আসবেন, তিনি কথা বলবেন সংবাদকর্মীদের সাথে, তারপর হয়তো পরবর্তী সংবাদে আমরা এই ঘটনার আরও আপডেট দিতে পারবো। অনেক প্রবীর যেমনটা বলছিলেন, আসলে এটা আরও তদন্ত করার বিষয়, তারপরে আমরা ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন, দুদকের নজরদারির পরেও থেমে নেই বরিশাল সিটি কর্পোরেশনের চিফ অ্যাসেসর নুরুল ইসলাম। কর ধার্য শাখার প্রধান হয়েও নিজ মালিকানাধীন ভবনের কর দিচ্ছেন না, আর দিলেও তার নামমাত্র। চিফ অ্যাসেসর পদে নিয়োগ পাওয়া নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ, আর এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বর্তমান প্রশাসক। এই বাড়ির মালিক বরিশাল সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার প্রধান নুরুল ইসলাম। দোতলা এই ভবনের বিপরীতে বছরে কর দেন মাত্র 400 টাকা। নুরুল ইসলামকে চিফ অ্যাসেসরের চেয়ারে বসাতেও কম নাটকীয়তা হয়নি। 44 বছর বয়সী এই অস্থায়ী কর্মকর্তা সিটি কর্পোরেশনের চিফ অ্যাসেসর পদে বিভাগীয় প্রার্থী ছিলেন। গেল বছরের 8 নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় চতুর্থ হন তিনি। তড়িঘড়ি করে পরদিনই হয় মৌখিক পরীক্ষা। যারা নিজস্ব স্টাফ তাদের বয়সে একটা শিথিল করা আছে, যে তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিল দেবো। 5 জন পর্যন্ত আমরা ফাইনালে টিকাই ভাইবার জন্য। 5 জনের ভিতরে যে ফার্স্ট সেকেন্ড এরা দেখলাম পরীক্ষা না দিয়ে ঢাকা চলে গেছে, আসেনি, অ্যাবসেন্ট থাকেছিল। 55 নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় প্রথম হন মিথুন সাহা। অভিযোগ, মৌখিক পরীক্ষার দিনক্ষণ ও লিখিত পরীক্ষার ফলাফল কিছুই জানানো হয়নি তাকে। তার অভিযোগ, 50.5 নম্বর পাওয়া নুরুল ইসলামকে সুবিধা দিতেই 24 ঘন্টার ব্যবধানে লিখিত মৌখিক পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ কমিটি। লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার যে তারিখ সেগুলো আমাকে কিছুই জানানো হয়নি, কিন্তু আমি 15 দিন পরে বরিশাল ফিরে এসে জানতে পারলাম যে আমি লিখিত পরীক্ষায় প্রথম হয়েছি। অভিযোগ আছে দ্বিতীয় স্থান অধিকারী আবু সাইদকেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়। লিখিত পরীক্ষায় 51 নম্বর পেয়ে তৃতীয় স্থানে থাকা সোয়াইবুল ইসলামকে মৌখিক পরীক্ষায় দেয়া হয় 6 নম্বর, আর নুরুল ইসলাম পায় 8 নম্বর। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাইদুল ইসলামকে লিখিত পরীক্ষায় দেয়া হয়েছে 0। অভিযোগ আছে নুরুল ইসলামকে চিফ অ্যাসেসর পদে নিয়োগ দিতে মরিয়া ছিলেন তৎকালীন প্রশাসক রায়হান কাউসার। তারই পরিকল্পনায় পুরো নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করেছেন অধীনস্থরা। এমনকি বরিশাল সিটি কর্পোরেশনে বাজার কর্মকর্তা নামে কোনো পদ না থাকলেও নুরুল ইসলামকে সেই পদে দায়িত্ব দিয়েছিলেন রায়হান কাউসার। এর আগে 2020 সালে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করা হয়েছিল তৎকালীন বাজার সুপারিনটেন্ডেন্ট নুরুল ইসলামকে। 2024 সালে তাকে আবার চাকরিতে বহাল করেন তৎকালীন মেয়র খোকন শ্রেণিয়াবাদ। কর্মক্ষেত্রে টানা 4 বছর অনুপস্থিত থাকার পরেও অবৈধভাবে তাকে ওই সময়ের এসিআর দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
পরবর্তীতে যখন সে আবার যোগদান করে, যোগদানের ওখানে একটা কথা উল্লেখ ছিল যে তার অনুপস্থিতকালীন সময়টা কর্মকাল হিসেবে গণ্য হবে। ওই কথার উপর ভিত্তি করে এবং সেইভাবে যেহেতু তাকে সব কিছু বেতন বোনাস সব কিছু দেওয়া হয়েছে, ওই বিষয়ের ভিত্তি করে তাকে এসিআরটা প্রদান করা হয়েছে। নুরুল ইসলামের দাবি, চিফ অ্যাসেসর পদে নিয়োগ বরখাস্তকালীন 4 বছরের এসিআর সব কিছুই পেয়েছেন নিয়োগ মাফিক। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দরখাস্ত পেপার পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছেন, তারই প্রেক্ষিতে আমি সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে দরখাস্ত করার অনুমতি নিয়ে আমি দরখাস্ত করেছি, তারপরে আমি পরীক্ষা দিয়েছি, তারপর আমি আসছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। বিভাগীয় কমিশনাররা যারা মেয়রের দায়িত্বে ছিলেন, প্রশাসকের দায়িত্বে ছিলেন, তাদের দায়ভার বা তাদের কর্মের দায়ভার তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। ওনারা বিভাগীয় কমিশনারের অবস্থা চেয়ার থেকে কিন্তু দায়িত্ব নিয়েছেন মেয়রের, সেখানে যদি তারা এই ধরনের কোনো চাকরি দিয়ে যায়, এটা আমাকে দেখতে হবে যে এই অনিয়মের ভিতর থেকে কেন তাকে চাকরি দেওয়া হলো। 2006 সালে বাজার সুপারিনটেন্ডেন্ট পদে অস্থায়ী নিয়োগ হয় নুরুল ইসলামের। দীর্ঘ 2 দশক পর চলতি বছরের 12 জানুয়ারি ওই পদে স্থায়ী হন। বর্তমানে চিফ অ্যাসেসর ও বাজার সুপারিনটেন্ডেন্ট 2 পদেই বরিশাল সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মকর্তা তিনি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। জমুরতে শুরু করেছে কোরবানির হাটগুলো, আর কোরবানির হাটের সবশেষ খবরাখবর জানতে আমরা একটু কুমিল্লাতে চলে যেতে চাই আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছে। খোকন, কেনাবেচা কতটা জমলো? কিছুদিন পরে তো কোরবানি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অনেক। আমি এখন যেই এলাকাটিতে রয়েছি কুমিল্লার 14 গ্রাম উপজেলার মিরসানি সাপ্তাহিক গরু বাজারে, এখানে কিন্তু গরু বেচা কিনা বেশ জমে উঠেছে এবং উপচে পড়া ভিড় কিন্তু ক্রেতার এই বাজারকে ঘিরে। তো কাজেই এই বাজারে এসে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এবছর আসলে গরুর অনেকটাই দাম এবং এই বেশি দামের কারণে কিন্তু তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে, এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত রয়েছেন তাদের কিছুটা হাতের নাগালের বাইরে বলছেন ক্রেতারা। এছাড়া যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এবছর আসলে গরুর যে খাদ্য সামগ্রী রয়েছে সেটির দাম আসলে বেড়ে যাওয়ায় কিন্তু আসলে এই গরুর দাম তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে তারা বলছেন যে পাশাপাশি এবছর কিন্তু গরুর প্রচুর চাহিদা রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত ক্রেতা আসছেন এবং তারা কিন্তু বিক্রি করতে পেরে গরু অনেকটাই খুশি। বলছেন যে তাদের যে লক্ষ্য সেটি হয়তো ঈদ আসতে আসতে তাদের যে গরু লালন পালন করা হয়েছে সেটি তারা বিক্রি করতে পারবেন। এদিকে আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে যেটি জেনেছি, এবছর কুমিল্লায় প্রায় 2.5 লক্ষ গরুর চাহিদা রয়েছে, এর মধ্যে উদ্বৃত্ত রয়েছে প্রায় 12,000, অর্থাৎ পর্যাপ্ত গরু রয়েছেন। তারা বলছেন যে কোরবানির পশুর এবছর কোনো ধরনের অভাব হবে না। পাশাপাশি যদি বিশেষ করে সীমান্ত এলাকা এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে, শেষ পর্যন্ত যদি একই অবস্থা থাকে তাহলে হয়তো এবছর যারা গরু ব্যবসা করছেন তারা কিন্তু আসলে খানিকটা লাভবান হবেন। অনেক খোকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।